আমি ক্লাস নিব অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিকোয়াগুলেন্ট এই পোর্শনটা আমি পড়াবো। অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিকোয়াগুলেন্ট আয়রন। তো অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিকোয়াগুলেন্ট জানতে হলে আমার মনে হচ্ছে একটু ফিজিওলজিটা একটু দেখি। ফিজিওলজিতে প্লাটিলেট অ্যান্টিকোয়াগুলেন্টের ফিজিওলজি গুলা, কোয়াগুলেশন সিস্টেম একটু টাচ করব আজকে, কারণ থ্রম্বাস, এম্বোলাই, প্লাটিলেট অ্যাডিশন, অ্যাক্টিভেশন, অ্যাগ্রিগেশন, তারপর কোয়াগুলেশন সিস্টেম, এগুলো একটু আজকে আলোচনা করি। তাহলে তোমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্টিপ্লাটিলেটটা বুঝতে সুবিধা হবে। কারণ আর এই ক্লাসটা হচ্ছে আসলে আমি মানে ফিজিওলজি তো নিজে আসলে ক্লাসটা তোমাদেরকে আমি বলছি যে ইউটিউবে আছে খুব সুন্দর করে, ওই ক্লাসটাই আমি আসলে নিচ্ছি। আমি কিন্তু নিজের থেকে কোনো ক্লাস নিচ্ছি না, এটা হচ্ছে ইউটিউবে নাজিব স্যারের লেকচার থেকে ক্লাসটা আমি নিচ্ছি। তোমরা যদি মনে করো নাজিব, প্রফেসর নাজিব, ওনার লেকচার গুলা ফিজিওলজির খুবই চমৎকার। তো ওনার লেকচার গুলা থেকেই আমি আসলে এই লেকচারটা নিচ্ছি। তোমরা যদি মনে করো আমার লেকচার বুঝতে অসুবিধা হচ্ছে, ও স্যারের লেকচারটাও তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো, বললে তোমাদের খুব সুবিধা হবে পরবর্তীতে অ্যাসপিরিন এবং এই পড়াগুলা আমাদের সারা জীবন লাগে, আমাদের মেডিকেল লাইফে ফিজিওলজিটা, বিশেষ করে ফিজিওলজি, প্যাথোলজি, এই ফার্মাকোলজি সারা জীবন লাগবে। তোমরা যখন পোস্ট গ্রাজুয়েশনে যাবা, এমবিবিএস পাস করবা, এগুলো তো বেসিকটা ক্লিয়ার থাকলে পরবর্তীতে খুব সুবিধা হয়। এই এফসিপিএস বলো, এমআরসিপি বলো, তারপরে এমবিবিএস এর পরে যুদ্ধ নামতে হবে বিভিন্ন। একটা তো এমবিবিএস যুদ্ধ আছে, এই যুদ্ধের পর আরেকটা যুদ্ধ। তো বেসিকটা ঠিক থাকলে কোথাও সমস্যা কোথাও ঠিক পায়। তো এখানে আমরা প্লাটিলেট অ্যাডিশন কি, অ্যাক্টিভেশন কি, অ্যাগ্রিগেশন কি, তারপর প্রাইমারি হেমোস্ট্যাটিক প্লাক, সেকেন্ডারি হেমোস্ট্যাটিক প্লাক, কোয়াগুলেশন, থ্রম্বাস, ক্লট, এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। হোয়াট ইজ কোয়াগুলেশন? কোয়াগুলেশন হচ্ছে একটা প্লাজমারই একটা প্রপার্টি। সেল ছাড়াও কোয়াগুলেশন হতে পারে, সেল লাগবে না, ব্লাডের প্লাজমারই প্রপার্টি হচ্ছে কোয়াগুলেশন। এখানে কি হয়? সলিউবল ফিব্রিনোজেন ইজ কনভার্টেড টু ইনসলিউবল ফিব্রিন। এখন ফিব্রিনোজেন কথাটা কি? ফিব্রিনোজেন হচ্ছে একটা প্রোটিন, একটা গ্লাইকোপ্রোটিন, এটা লিভার থেকে আসে। ফিব্রিনোজেন কিন্তু ব্লাডের প্লাটিলেট থেকেও কিছু আসে। হ্যাঁ, ফিব্রিনোজেনের সোর্স কি? লিভার, এবং কিছু ফিব্রিনোজেন কিন্তু প্লাটিলেট থেকেও আসে। হ্যাঁ, ইট ইজ দ্য প্রপার্টি অফ প্লাজমা। হাউ ফ্লুইডিটি অফ দ্য ব্লাড ইজ মেইনটেইন? এই যে আমাদের সার্কুলেশন সিস্টেম, কন্টিনিউয়াস ব্লাড ফ্লো চলতেছে, হ্যাঁ, ব্লাড কোথাও ক্লট হচ্ছে না, ব্লাডটা মুভ করে যাচ্ছে, এবং যে লিকুইডিটি, এটা কিভাবে মেইনটেইন হয়? একবার রিটেনে আসছিল এটা তোমাদের, হাউ ফ্লুইডিটি অফ দ্য ব্লাড ইজ মেইনটেইন। অনেক সময় ফিজিওলজিক্যাল কিছু কোশ্চেন ফার্মাতে দিয়ে দেয়, কারণ ফার্মার সাথে ফিজিওলজি খুব রিলেটেড। যেমন আরেকবার আসছিল রেনিন থেকে, রেনিন কিভাবে মানে রেনিন রিলিজ, হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট কজেস রেনিন রিলিজ। হ্যাঁ, এটা ফিজিওলজির কোশ্চেন, কারণ তোমাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম পড়া হয় ফার্মাকোলজিতে, ওখান থেকে কোশ্চেনটা চলে আসছে যে রেনিন কখন কখন রিলিজ হয়। তাহলে সেক্ষেত্রেও তোমার ফ্লুইডিটি অফ দ্য ব্লাড ইজ মেইনটেইন, এটাও একবার রিটেনে আসছিল। তাহলে হেলদি এন্ডোথেলিয়ামে যেগুলো থাকে, কি কি থাকে? নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কে আমরা বলি প্রোস্টাসাইক্লিন, হেপারান সালফার, থ্রম্বোমোডিউলিন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, প্রোটিন সি, প্রোটিন এস, এগুলা থাকার কারণে ব্লাডের ফ্লুইডিটিটা মেইনটেইন হয়। ব্লাডটা ফ্লুইড থাকে, লিকুইড ফর্মে থাকে। একটা হেলদি এন্ডোথেলিয়ামের প্রপার্টি কি?
একটা হেলদি এন্ডোথেলিয়ামের প্রপার্টি কি? হেলদি এন্ডোথেলিয়ামের প্রপার্টি হচ্ছে প্লাটিলেটকে অ্যাডহেশন হতে দেয় না। প্লাটিলেট হচ্ছে খুব দুষ্টু, প্লাটিলেট হচ্ছে খুবই দুষ্টু। সে কি করে, সে ব্লাডে সার্কুলেশনে থাকতে চায় না। সে ব্লাড ভেসেলস এর মধ্যে যে এন্ডোথেলিয়াম, তার নিচে, এন্ডোথেলিয়ামের নিচে থাকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ওর প্রতি তার ভালোবাসা, ও তাকে ভালোবাসে, সে কিন্তু ব্লাডে থাকতে চায় না। প্লাটিলেট সবসময় টেন্ডেন্সি থাকে যে ব্লাড এন্ডোথেলিয়ামের নিচে যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, তার সাথে বাইন্ড করার টেন্ডেন্সি থাকে, কিন্তু বাইন্ড করতে পারে না। কার জন্য পারে না? হেলদি এন্ডোথেলিয়ামের জন্য। হেলদি এন্ডোথেলিয়াম প্লাটিলেটকে সার্কুলেশনে রাখে। তাহলে এটা কি করে? হেলদি এন্ডোথেলিয়ামের 1 নাম্বার প্রপার্টি হচ্ছে প্রিভেন্ট প্লাটিলেট টু বাইন্ডস উইথ দ্য extracellular matrix under the healthy endothelium, এবং অলসো হেলদি এন্ডোথেলিয়াম হচ্ছে কোয়াগুলেশন ক্যাসকেডকে অ্যাক্টিভ হতে দেয় না। হ্যাঁ, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলাকে অ্যাক্টিভ হতে দেয় না। তাহলে এই কারণে ব্লাডে কোয়াগুলেশন হয় না, প্লাটিলেট সার্কুলেশনে থাকে ঠিক মতো, ফ্লুইডিটি মেইনটেইন হয়। এখন হেলদি এন্ডোথেলিয়ামে কি আছে? নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন এবং অ্যাডিনোসিন ডাইফসফেটেজ, ADPase, অ্যাডিনোসিন ডাইফসফেটেজ এনজাইম। এরা কি করে? এরা হচ্ছে প্লাটিলেটকে এন্ডোথেলিয়ামে স্টিক হতে দেয় না, এন্ডোথেলিয়ামের নিচে যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, ওটার সাথে সে বাইন্ড হতে দেয় না। তাহলে এটা একটা প্রপার্টি, এটাকে বলা হয় অ্যান্টি প্লাটিলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর। তাইলে হেলদি এন্ডোথেলিয়ামে নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন এবং অ্যাডিনোসিন ডাইফসফেটেজ, এরা হচ্ছে অ্যান্টি প্লাটিলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর। এরা হেলদি এন্ডোথেলিয়ামের নিচে যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, তার সাথে প্লাটিলেটকে বাইন্ড করতে দেয় না। আচ্ছা, আর কি আছে হেলদি এন্ডোথেলিয়ামের? এগুলো তো এই তিনটা তো বললাম, একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, আরেকটা হচ্ছে প্রোস্টাসাইক্লিন, আরেকটা হচ্ছে ADPase। এরা হচ্ছে অ্যান্টি প্লাটিলেট ফ্যাক্টর, এরা প্লাটিলেটকে অ্যাডহেশন হতে দেয় না, হ্যাঁ, বাইন্ড করতে দেয় না। আর কি আছে হেলদি এন্ডোথেলিয়ামের? হেপারান সালফেট, হেপারান সালফেট। এই হেপারান সালফেটটা কি করে? অ্যান্টি থ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করে থ্রম্বিন ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10 এগুলাকে ডিস্ট্রয় করে। তোমাদের জন্য একটা ছবি আঁকছিলাম, দেখতে পাচ্ছ ছবিটা? জি ম্যাম। এই যে এটা একটা সার্কুলেটরি সিস্টেম। এখানে হচ্ছে হেলদি এন্ডোথেলিয়াম, এখানে রিলিজ করছে নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন এবং ADPase, অ্যাডিনোসিন ডাইফসফেটেজ। এরা প্লাটিলেটকে দূরে সরায় রাখতেছে, এই এন্ডোথেলিয়ামের কাছাকাছি আসতে দিচ্ছে না, বাইন্ড করতে দিচ্ছে না। তাহলে এই তিনটা হচ্ছে অ্যান্টি প্লাটিলেট ফ্যাক্টর, অ্যান্টি প্লাটিলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর, এই তিনটা। হেলদি এন্ডোথেলিয়ামে দেখো একটা H লিখছি, এখানে হেপারান সালফেট আছে। হেপারান সালফেট কার সাথে বাইন্ড করে আসছে? অ্যান্টিথ্রম্বিন 3। এই হেপারান সালফেট আর অ্যান্টিথ্রম্বিন 3 এইগুলা মিলে থ্রম্বিন ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 10 কে ডিস্ট্রয় করে। ফলে কি হয়? এই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলার অ্যাক্টিভ হয় না, এগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। থ্রম্বিন ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 10 কে ডিস্ট্রয় করে? হেপারিন উইথ অ্যান্টিথ্রম্বিন 3। আবার দেখো হেলদি এন্ডোথেলিয়ামে আছে থ্রম্বিন মডুলেটর, নাম হচ্ছে থ্রম্বোমডিউলিন। এরা থ্রম্বিনকে মডুলেট করে না, এই কারণে নাম হচ্ছে থ্রম্বোমডিউলিন। এই থ্রম্বিন যখন এমনিতে সে কোয়াগুলেশন করে, কিন্তু থ্রম্বিন যখন থ্রম্বোমডিউলিনের সাথে বাইন্ড করে, তখন এই যে প্রোটিন সি অ্যালং উইথ দ্য প্রোটিন এস, এটা ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8A কে ডিস্ট্রয় করে, অ্যাক্টিভ হতে দেয় না। ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 কে অ্যাক্টিভ হতে দেয় না, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলোকে ইনহিবিট করে রাখে। তাহলে কি আছে? থ্রম্বোমডিউলিন when binds with the thrombin, তখন সেই থ্রম্বিনটা তখন চেঞ্জ হয়ে যায়, মডিউলেটেড হয়ে এটা প্রোটিন সি এর সাথে বাইন্ড করে তাকে ইনঅ্যাক্টিভ করে, ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 কে অ্যাক্টিভ হতে দেয় না।
আর আছে কি হেলদি এন্ডোথেলিয়ামের আরেকটা আছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর টিপিএ। এরা কি করে প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে। প্লাজমিন তখন কি করে ফিব্রিন যদি কোনো কারণে হয় তাহলে ফিব্রিনকে ডিগ্রেডেশন প্রোডাক্টে কনভার্ট করে। ফিব্রিন হচ্ছে গিয়ে ওই কোয়াগুলেশনের একটা অংশ, হ্যাঁ, ব্লাড ক্লটের একটা অংশ, এইটাকে ডিস্ট্রয় করে ফেলে, ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টে কনভার্ট করে। তাহলে এতগুলা জিনিস একটা হেলদি এন্ডোথেলিয়ামে থাকে। এক নাম্বার থাকে হচ্ছে গিয়ে অ্যান্টিপ্লাটিলেট ফ্যাক্টর, নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন, এডিপিএস। আর আছে অ্যান্টিকোয়াগুলেটিং কিছু ফ্যাক্টর, হেপারিন সালফেট, অ্যান্টিথ্রম্বিন 3, এরা থ্রম্বিন 10A 9A কে ইনহিবিট করে। আর আছে থ্রম্বোমোডিউলিন, এটা থ্রম্বিনের সাথে বাইন্ড করে প্রোটিন সি এবং প্রোটিন এস এর মাধ্যমে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8A কে ডিস্ট্রয় করে। আর আছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এরা প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট করে এবং প্লাজমিন তখন ফিব্রিনকে ডিগ্রেডেশন করে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করে। তাহলে হেপারিন কি করে অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করে থ্রম্বিন ফ্যাক্টর 9 ফ্যাক্টর 10 এগুলাকে ডিস্ট্রয় করে। এবং হেপারিন সালফেট এবং অ্যান্টিথ্রম্বিলিন এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, আমাদের বডির ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। থ্রম্বোমোডিউলিন, থ্রম্বোমোডিউলিন হচ্ছে মডুলেট করে থ্রম্বিনকে, এই কারণে নাম হচ্ছে থ্রম্বোমোডিউলিন। থ্রম্বোমোডিউলিন সার্কুলেটিং থ্রম্বিনের সাথে বাইন্ড করে ফ্যাক্টর 5 ফ্যাক্টর 8 কে ডিস্ট্রয় করে উইথ প্রোটিন সি এবং প্রোটিন এস। সো এমনিতে থ্রম্বিন হচ্ছে প্রোকোয়াগুলেন্ট, মানে থ্রম্বিন হচ্ছে কোয়াগুলেশন করে, প্রোকোয়াগুলেন্ট, কিন্তু যখন থ্রম্বোমোডিউলিনের সাথে বাইন্ড করে তখন এটা হয়ে যায় অ্যান্টিকোয়াগুলেন্ট। তখন এটা হয়ে যায় অ্যান্টিকোয়াগুলেন্ট কারণ তখন এটা মডুলেটেড হয়ে যায়, মডুলেটেড হয়ে এটা প্রোটিন সি এর মাধ্যমে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 কে ডিস্ট্রয় করে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, আবারও বলছি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট করে এবং প্লাজমিন কি করে ফিব্রিনকে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টে কনভার্ট করে। সো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর অলসো এ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, আমাদের বডির এন্ডোজেনাস অ্যান্টিকোয়াগুলেন্ট। এই যে দেখো প্লাজমিনোজেন থেকে প্লাজমিন, প্লাজমিন আবার কি করলো ফিব্রিনকে ফিব্রিন স্ট্র্যান্ডকে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টে কনভার্ট করে। সো হেলদি এন্ডোথেলিয়ামের কি কি প্রপার্টি আছে, অ্যান্টিপ্লাটিলেট প্রপার্টি আছে, কিভাবে নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন আর অ্যাডিনোসিন ডাইফসফেটেজ, ডাইফসফেটেজ। আর আছে কি অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন সালফেট, অ্যান্টিথ্রম্বিন 3, থ্রম্বোমোডিউলিন, প্রোটিন সি, প্রোটিন এস, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তাহলে অ্যান্টিথ্রম্বিন কিভাবে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট এবং অ্যান্টিপ্লাটিলেট মিলে হচ্ছে অ্যান্টিথ্রম্বিন, মানে থ্রম্বিনকে বন্ধ করতেছে, থ্রম্বিন হতে দিচ্ছে না, ঠিক আছে। এখন এই হচ্ছে আমাদের ফ্লুইডিটি মেইনটেইন হচ্ছে, সব মিলে আমাদের ব্লাডটা ক্লট হচ্ছে না, এই সবগুলাই দায়ী। ব্লাডটা যাতে ক্লট না হয়, সার্কুলেশনে ফ্লুইডটা যাতে ব্লাডটা যাতে লিকুইড থাকে, ক্লট না হয়, এই সবগুলাই দায়ী। এখন কিন্তু আমাদের বডিতে কন্টিনিউয়াস ভেসেলস ইনজুরি হচ্ছে, হেলদি এন্ডোথেলিয়াম কন্টিনিউয়াস ইনজুরি হচ্ছে বিভিন্ন কারণে। এই যে আমরা যে এখন ভালো আছি, ঠিক আছে, আমাদের ব্লাড ক্লট হচ্ছে না, আসলে কিন্তু হচ্ছে সব, কিন্তু কাহিনীগুলো কিন্তু সবই হচ্ছে, কিন্তু এগুলা প্রিভেন্ট করে রাখতেছে। জায়গায় জায়গায় ব্লাড ক্লট হচ্ছে, সেখানে এই জিনিসগুলা প্রিভেন্ট করে রাখতেছে। এখন বিভিন্ন কারণে আমাদের হেলদি এন্ডোথেলিয়াম ইনজুরি হয়, যেমন ট্রমা, কন্টিনিউয়াস আমরা বাড়ি খাচ্ছি, ধাক্কা খাচ্ছি, হচ্ছে ইনজুরি হচ্ছে, রেডিয়েশনের কারণে হচ্ছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, থার্মাল কজ, বিভিন্ন কারণে আমাদের ইনফেকশন হলে বডিতে সাইটোকাইন রিলিজ হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, ব্লাড ভেসেলস ক্যানুলা পাংচার করলে যখন তখনও হয়, বিভিন্ন কারণে হেলদি এন্ডোথেলিয়াম ইনজিউর্ড হয়। যখন একটা হেলদি এন্ডোথেলিয়াম ইনজিউর্ড হয় তখন কি হয়, তখন ফার্স্টে কি হয়, ভেসোকনস্ট্রিকশন ভেসোকনস্ট্রিকশন হয়। ভেরি গুড। ফার্স্টেই হচ্ছে সে ব্লাড ব্লিডিংটা অ্যারেস্ট করতে চায়, ব্লিডিং হতে দিবে না, হ্যাঁ, ব্লিডিংটাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করার জন্য এটা
ফার্স্ট হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হবে, এবং ভেসো কনস্ট্রিকশনটা কে করে? ভেসো কনস্ট্রিকশনটা তিনটা জিনিস করে, তিনটা জিনিস দিয়ে ভেসো কনস্ট্রিকশন হয়। একটা হচ্ছে নিউরোজেনিক, একটা মায়োজেনিক, আর একটা হচ্ছে এন্ডোথেলিন। এন্ডোথেলিন হচ্ছে আমাদের ব্লাড এন্ডোথেলিয়াম থেকে রিলিজ হয়, দে আর ভেসো কনস্ট্রিক্টিং এজেন্ট। নিউরোজেনিক হচ্ছে সারাউন্ডিং নার্ভ এন্ডিং গুলা যখন ইনজিউর্ড হয়, এরা কিছু ভেসো কনস্ট্রিক্টর এজেন্ট রিলিজ করে, ওরা ভেসো কনস্ট্রিকশন করে। আবার এন্ডোথেলিয়ামের স্মুথ মাসেল ওটাও কন্ট্রাক্ট করে যায়। তাহলে যখন এই নার্ভ এন্ডিং ভেসো কনস্ট্রিক্টর এজেন্ট রিলিজ করে, সেটাকে বলা নিউরোজেনিক ভেসো কনস্ট্রিক্টর। যখন মাসেল কন্ট্রাক্ট করে যায়, স্মুথ মাসেল অফ এন্ডোথেলিয়াম, সেটাকে বলা হয় মায়োজেনিক ভেসো কনস্ট্রিকশন। এবং এন্ডোথেলিন নিজে, এন্ডোথেলিন কিছু রিলিজ হয়, এন্ডোথেলিন কন্ট্রিক্ট করে। এবং যেহেতু আর হেলদি এন্ডোথেলিয়াম হেলদি নাই, এটা ব্রেকডাউন হয়ে গেছে, ফলে হেলদি এন্ডোথেলিয়াম থেকে যে নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাসাইক্লিন রিলিজ হওয়ার কথা ছিল, ওটা রিলিজ হয় না। ফলে নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাসাইক্লিন কিন্তু অলসো এ ভেসোডাইলেটিং এজেন্ট। তাহলে যেহেতু ওরা রিলিজ হয় না, তাহলে আবার ভেসেলসটা কনস্ট্রিক্ট হয়। ওরা যদিও অ্যান্টিপ্লাটিলেট আমি বললাম, কিন্তু ওরা একই সাথে নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাসাইক্লিন আর ভেসোডাইলেটিং এজেন্ট। সো যেহেতু হেলদি আর হেলদি নাই, এন্ডোথেলিয়াম ব্রেকডাউন হয়ে গেছে, ফলে নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাসাইক্লিন রিলিজ হয় না, ফলে আর ভেসোডাইলেটিং এজেন্ট থাকে না, ফলে ভেসো কনস্ট্রিক্ট হয়। তাহলে চারটা ভাবে ভেসো কনস্ট্রিকশন হয়। একটা হচ্ছে নিউরোজেনিক ভেসো কনস্ট্রিকশন, আরেকটা হচ্ছে মায়োজেনিক ভেসো কনস্ট্রিকশন, আরেকটা হচ্ছে ভেসো কনস্ট্রিক্টর এজেন্ট এন্ডোথেলিন রিলিজ হয়, আরেকটা হচ্ছে ভেসোডাইলেটিং এজেন্ট গুলো আর রিলিজ হয় না, নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাসাইক্লিন। প্রোস্টাসাইক্লিন হচ্ছে ভেসোডাইলেটিং এজেন্ট প্লাস ইনহিবিট প্লাটিলেট অ্যাগ্রিগেশন। নাইট্রিক অক্সাইডও তাই, ভেসোডাইলেটিং এজেন্ট এবং ইনহিবিট প্লাটিলেট অ্যাগ্রিগেশন। কিন্তু ভেসো কনস্ট্রিকশন হচ্ছে শর্ট অ্যাক্টিং, অল্প সময়। কিন্তু ব্লিডিংটাকে অ্যারেস্ট করার জন্য আসলে কি ঘটনা ঘটতে হবে? হ্যাঁ, আসলে ওই যেখানে ব্লিডিং হলো সেখানে আমার কি করতে হবে? একটা টায়ার পাংচার হয়ে গেলে কি হয়? আমরা ওই টায়ারটাকে কি করি? ধরো গাড়ির টায়ার পাংচার হয়ে গেল, ওখানে সিল করে দেই না কিছু একটা দিয়ে? জি ম্যাম। সিল করে দিতে হবে। কোনো একটা জিনিস ফুটা হয়ে গেলে আমরা কি করি? ফুটাটাকে বন্ধ করি, কিছু একটা জিনিস দিয়ে বন্ধ করি, হ্যাঁ, গ্লু বা কিছু একটা দিয়ে। তাহলে এই আমাদের ন্যাচারালি একটা এই যে পোর তৈরি হলে বা ফুটা তৈরি হইলে, এই যে এন্ডোথেলিয়ামে একটা পোর তৈরি হলো, ফুটা তৈরি হলো, ব্লিডিং হচ্ছে, আমাদের বন্ধ করার ন্যাচারাল কিছু সিস্টেম তখন শুরু হয়ে যায়। কি হয়? ব্রোকেন এন্ডোথেলিয়াম কিছু স্টিকি গ্লু এর মতো স্টিকি মলিকিউল রিলিজ করে, নাম হচ্ছে ভন উইলেব্রেন্ড ফ্যাক্টর। এই ভন উইলেব্রেন্ড ফ্যাক্টর কি করে? প্লাটিলেটকে স্টিক করে, প্লাটিলেটকে সে স্টিক করে। প্লাটিলেট তো এমনিতেই চাচ্ছিল, প্লাটিলেট কিন্তু কাকে ভালোবাসে? হেলদি এন্ডোথেলিয়ামের নিচে যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আছে ওকে ভালোবাসে, ওর টার্গেট হচ্ছে ওইখানে যাওয়া। এখন যেই দেখতেছে হেলদি আর হেলদি নাই এন্ডোথেলিয়াম, এমনিতেও তার মধ্যে আবার গ্লু তৈরি হয়েছে, গ্লু লাগানো আছে, ভন উইলেব্রেন্ড ফ্যাক্টর রিলিজ হয়েছে ব্রোকেন এন্ডোথেলিয়াম থেকে, তখন সে প্লাটিলেট ওই অ্যাট্রাকশনে ভন উইলেব্রেন্ড ফ্যাক্টরের সাথে গিয়ে প্লাটিলেটটা বাইন্ড করে। এবং প্লাটিলেট যখন ভন উইলেব্রেন্ড ফ্যাক্টরের সাথে বাইন্ড করে, প্লাটিলেটের যেই রিসেপ্টরটা ভন উইলেব্রেন্ড ফ্যাক্টরের সাথে বাইন্ড করে, ওই রিসেপ্টর নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন 1B। ঠিক আছে? বাইন্ড করার পরে প্লাটিলেট কি হলো? এইটাকে বলতেছে প্লাটিলেট অ্যাডহেশন। প্লাটিলেট অ্যাডহেশন হলো। অ্যাডহেশন হওয়ার পরে সে কি করলো? অ্যাক্টিভেট হলো। প্লাটিলেট অ্যাডহেশন হওয়ার পরে সে কি করলো? একটার পর একটা প্লাটিলেটকে বাইন্ড করতে থাকলো। একটা প্লাটিলেট যখন, প্রথম প্লাটিলেটটা যখন হেলদি এন্ডোথেলিয়ামের সাথে বাইন্ড করলো ভন উইলেব্রেন্ড ফ্যাক্টরের মাধ্যমে, সেই রিসেপ্টরটার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন 1B। পরের লেয়ারে গিয়ে, এই লেয়ারটা ধরো অনেকগুলা প্লাটিলেট দিয়ে ক্লোজ হয়ে গেল, পরের লেয়ারে গিয়ে ওই প্লাটিলেটটা আরো প্লাটিলেটকে বাইন্ড করবে। তো একটা প্লাটিলেটের সাথে আরেকটা প্লাটিলেট বাইন্ড করার ইয়েটা হচ্ছে, রিসেপ্টরটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2B3A। ফলে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার, এইভাবে করতে করতে প্লাটিলেটের লেয়ার দিয়ে ওই জায়গাটা সিলড হয়ে গেল।
এই যে প্লাটিলেট হেলদি এন্ডোথেলিয়াম ব্রোকেন এন্ডোথেলিয়ামে কে সিল্ড করে দিল, বন্ধ করে দিল এই পোর্টটাকে, এই যে এটাকে অ্যাডহেশন হলো, এটাকে বলছে প্লাটিলেট অ্যাডহেশন। এবং এই অ্যাডহেরেন্ট প্লাটিলেট আরো প্লাটিলেটকে ডাকতে থাকবে, আসো আসো তুমি আসো, আরো অ্যাডহেরেন্ট হও। এসে শুধু অ্যাডহেরেন্ট হবা না, আমরা চলো অ্যাক্টিভেট হই, আমরা চলো অ্যাক্টিভেট হই। ঠিক আছে, ধরো একটা যেটা এক্সাম্পল দিছিল স্যার, খুব সুন্দর একটা এক্সাম্পল দিছিল, যে যখন একটা কাক মরে যায় তখন কি করে? তখন দেখছো একটা কাক মরলে কি হয়? সে আরো কাককে ডেকে নিয়ে আসে। আরো কাককে ডেকে নিয়ে আসে, কা 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 করতে করতে অনেক কাক চলে আসে। ঠিক তেমনি প্লাটিলেট যখন একটা লেয়ার অ্যাডহেশন হয়ে যায়, মানে একটা লেয়ার ওই পোর্টটাকে ঢেকে দেয়, তখন শুধু একটা লেয়ারে সীমাবদ্ধ থাকে না, ওই প্লাটিলেটের লেয়ারটা আরো প্লাটিলেটকে ডাকে, আসো আসো বাইন্ড করো, সবাই বাইন্ড করো আসো। ওই যে বাইন্ড করে, একটা প্লাটিলেটের সাথে আরেকটা প্লাটিলেট বাইন্ড করে, ওই রিসেপ্টর হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2B3A রিসেপ্টর। প্রথম রিসেপ্টরটা ভন উইলারবেন ফ্যাক্টরের সাথে বাইন্ড করে, সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 1B। তারপরে যে প্লাটিলেটের সাথে প্লাটিলেট বাইন্ড করে সেই রিসেপ্টরটার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2B3A রিসেপ্টর। এভাবে প্লাটিলেটের পরে একটার উপর একটা লেয়ার তৈরি হয় এবং অ্যাডহেরেন্ট হয়, প্লাটিলেট অ্যাডহেশন হয়, এবং এই প্লাটিলেট গুলো তখন বলে আসো আমরা অ্যাডহেশন হয়ে সারছি, এখন আমরা অ্যাক্টিভেট হই। ঠিক আছে, এখন প্লাটিলেট কি হবে? অ্যাক্টিভেট হবে। এইটুক পর্যন্ত কি আছে কিনা সবার? জি ম্যাম। আমাদের তোমাদের সবার এগুলা পড়া আছে অলরেডি, তাই না? ফিজিওলজিতে এগুলা পড়া আছে। এখন প্লাটিলেট অ্যাক্টিভেশন হবে, প্লাটিলেটের মেমব্রেনের মধ্যে এবং এন্ডোথেলিয়াম মেমব্রেনের মধ্যে আছে ফসফোলিপিড। এই প্লাটিলেট মেমব্রেন থেকে এবং এন্ডোথেলিয়াম থেকে ফসফোলাইপেজ রিলিজ হয়। ফসফোলাইপেজ কি করে? ওই ফসফোলিপিডটাকে ব্রেকডাউন করে, ব্রেকডাউন করে কি হবে? ফসফোলাইপেজ ব্রেকডাউন হয়ে যাবে, ফসফোলিপিড ব্রেকডাউন হয়ে অ্যারাকিডনিক অ্যাসিড ফর্মেশন হবে। অ্যারাকিডনিক অ্যাসিডের দুইটা পাথ হয়, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস আর একটা হচ্ছে লাইপোঅক্সিজেনেস। এখন এই প্লাটিলেট গুলা কি করবে? সাইক্লোঅক্সিজেনেস কক্স এনজাইম গুলাকে প্লাটিলেট ফসফোলাইপেজ অ্যারাকিডনিক অ্যাসিড থেকে কক্স এনজাইম তৈরি হবে, এই কক্স এনজাইম থেকে থ্রম্বোক্সেন A2 রিলিজ হবে, কক্স এনজাইম দিয়ে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে থ্রম্বোক্সেন A2 রিলিজ হবে। এই থ্রম্বোক্সেন A2 আবার কি একই সাথে ভেসোকনস্ট্রিক্টর এবং একই সাথে প্লাটিলেট অ্যাগ্রিগেটর। সে কি করবে? আরো ভেসোকনস্ট্রিকশন করবে এবং আরো প্লাটিলেটকে অ্যাগ্রিগেট করতে থাকবে। তাহলে একটা ব্লাডে কন্টিনিউয়াস ইনজুরি হয়, কন্টিনিউয়াস হেলদি এন্ডোথেলিয়াম থাকে, ব্লাডের মধ্যে একটা ব্যালেন্স থাকে, প্রোস্টাসাইক্লিন এবং থ্রম্বোক্সেন A2। প্রোস্টাসাইক্লিন হচ্ছে ভেসোডাইলেটিং এজেন্ট এবং প্লাটিলেট অ্যাগ্রিগেটিং ইনহিবিটিং এজেন্ট, আর থ্রম্বোক্সেন A2টা কি? ভেসোকনস্ট্রিক্টিং এজেন্ট এবং প্লাটিলেট প্রো অ্যাগ্রিগেটিং এজেন্ট বা অ্যাগ্রিগেটর করে, প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করে। এটার মধ্যে ব্যালেন্স থাকবে, যখনই এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে তখনই ব্লাডটা কোয়াগুলেট হবে। ব্যালেন্সটা কি? যখন থ্রম্বোক্সেন A2 এর পরিমাণ বেড়ে যাবে, প্রোস্টাসাইক্লিনের পরিমাণ তুলনামূলক কমে যাবে, প্লাটিলেটটা অ্যাগ্রিগেশন হবে, আরো বেশি অ্যাগ্রিগেশনটা বাড়বে। তাহলে থ্রম্বোক্সেন A2 রিলিজ হবে, এই থ্রম্বোক্সেন A2 হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেটর। আচ্ছা, অ্যাক্টিভেটেড প্লাটিলেট আরো কিছু জিনিস রিলিজ করে, এই রিলিজ করাকে বলা হয় রিলিজ রিঅ্যাকশন। কি কি রিলিজ করে? দুইটা গ্র্যানিউল রিলিজ করে, লাইসোজোমাল প্রোডাক্ট থেকে দুইটা গ্র্যানিউল রিলিজ হয়, আলফা গ্র্যানিউল এবং ডেল্টা গ্র্যানিউল। আলফা গ্র্যানিউল এবং ডেল্টা গ্র্যানিউল। ডেল্টা গ্র্যানিউলকে বলা হয় ডেন্স লাইক গ্র্যানিউল এবং এটা একটা লাইক এ স্যাক, একটা স্যাকের মতো, একটা থলের মতো স্যাক। স্যাক দিয়ে আমরা মনে রাখবো অনেক কিছু থাকে ওই ডেল্টা গ্র্যানিউলের মধ্যে। তিনটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবো, স্যাক, এস ফর সেরোটোনিন, এ ফর এডিপি এবং সি ফর ক্যালসিয়াম। সেরোটোনিন হচ্ছে অলসো ভেসোকনস্ট্রিক্টিং এজেন্ট, আবার ভেসোকনস্ট্রিকশন করতেছে, প্লাস প্লাটিলেট অ্যাগ্রিগেটিং এজেন্ট, আরো প্লাটিলেটকে অ্যাগ্রিগেট করতেছে। একে তো থ্রম্বোক্সিন A2 অ্যাগ্রিগেট করতেছে, আবার তোমার প্লাটিলেট থেকে সেরোটোনিন রিলিজ হচ্ছে আলফা গ্র্যানিউল থেকে, সরি ডেল্টা গ্র্যানিউল থেকে, সেটাও আবার প্লাটিলেট অ্যাগ্রিগেট করতেছে। আরেকটা হচ্ছে এডিপি রিলিজ হচ্ছে। এডিপি হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স যেটা কিনা আরো স্লিপিং প্লাটিলেট গুলাকে অ্যাক্টিভেট করতেছে, আরো যেগুলা
প্লাটিলেট ছিল, ওগুলার এডিপি রিসেপ্টরকে অ্যাক্টিভেট করলে ওরাও আবার আরো অ্যাক্টিভেট হয়, আরো ফার্দার অ্যাগ্রিগেশন হয়। আর কি রিলিজ করতেছে? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কাজ হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলাকে একটাকে অ্যাক্টিভ করে। নরমালি কোয়াগুলেশন ফ্যাক্টর ফার্স্টে একটা ঘুম থেকে উঠে অন্যান্য কোয়াগুলেশন ফ্যাক্টর গুলাকে অ্যাক্টিভ করে। এই যে একটাকে অ্যাক্টিভ করে, এটার জন্য ক্যালসিয়াম দায়ী। ক্যালসিয়াম কি করে? কোয়াগুলেশন ফ্যাক্টর গুলাকে অ্যাক্টিভ করতে থাকে। যেমন ফ্যাক্টর 9 ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভ করবে, এমনি এমনি করবে না, ক্যালসিয়াম ছাড়া করতে পারে না। তাহলে ক্যালসিয়াম কি করে? কোয়াগুলেশন ফ্যাক্টর গুলাকে অ্যাক্টিভ করে। তাহলে দেখো আলফা প্লাটিলেট থেকে যে রিলিজ হচ্ছে লাইসোজোমাল প্রোডাক্ট, আলফা গ্র্যানিউল, ডেল্টা গ্র্যানিউল হচ্ছে স্যাকলাইট। সো এখান থেকে আসে এসএসি, এস দিয়ে সেরোটোনিন, এ দিয়ে এডিপি, এন্ড সি দিয়ে ক্যালসিয়াম। হেলদি এন্ডোথেলিয়াম কিন্তু এডিপিএস রিলিজ করতেছিল, এডিপি ভেঙে যাচ্ছিল, কিন্তু এখন আর হেলদি এন্ডোথেলিয়াম হেলদি নাই, এডিপিএস আর রিলিজ হচ্ছে না, এখন শুধু এডিপি বেরোচ্ছে। এডিপি ঘুমন্ত প্লাটিলেট গুলাকে আবার অ্যাক্টিভেট করে অ্যাগ্রিগেট করতেছে। সেরোটোনিন ভেসোকনস্ট্রিকশন করে প্লাটিলেট অ্যাগ্রিগেট করতেছে, ক্যালসিয়াম কোয়াগুলেশন ফ্যাক্টর গুলাকে অ্যাক্টিভেট করতেছে। তাহলে সিস্টেম চালু হয়ে গেছে, কোয়াগুলেশনের সিস্টেম চালু হয়ে গেছে। আলফা গ্র্যানিউল আবার কোয়াগুলেশন ফ্যাক্টর রিলিজ করে, ফিব্রিনোজেন, প্লাটিলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর এগুলাকে রিলিজ করে আলফা গ্র্যানিউল। ঠিক আছে, আলফা গ্র্যানিউল কিন্তু লিভারে, সরি, কোয়াগুলেশন ফ্যাক্টর কিন্তু লিভারেও প্রডিউস করে। আবার কিন্তু তোমরা আরো জানলা যে কোয়াগুলেশন ফ্যাক্টর শুধু লিভারই প্রডিউস করে না, প্লাটিলেটের আলফা গ্র্যানিউলও কিছু কোয়াগুলেশন ফ্যাক্টর সিক্রেট করে। ফিব্রিনোজেন শুধু লিভারেই তৈরি হয় না, প্লাটিলেটের আলফা গ্র্যানিউলও কিছু ফিব্রিনোজেন তৈরি করে। এছাড়াও তোমার প্লাটিলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, এরা কি করে? প্লাটিলেটকে মানে আরো বেশি ফাইব্রোব্লাস্ট তৈরি করে এবং কোলাজেন ফর্মেশন করে এবং পুরা ইনজিউর এন্ডোথেলিয়ামকে সিল্ড করে ফেলে, প্লাকের মতো সিল্ড করে ফেলে। একে তো প্লাটিলেট অ্যাগ্রিগেশন হচ্ছেই, প্লাস প্লাটিলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর কোলাজেন ফর্মেশন করে পুরা প্রসেসটাকে, মানে ওই হেলদি ওই ইনজিউর জায়গাটাকে পুরা সিল করে দিল। আর ওদিকে প্লাটিলেট অ্যাগ্রিগেশন হলো, প্লাটিলেট অ্যাক্টিভেট হলো, ওদিকে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো স্টিমুলেট হলো, রিলিজ হলো। স্টিমুলেট করা শুরু করলো কে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম আবার ডেল্টা গ্র্যানিউল থেকে রিলিজ হচ্ছে, পুরা প্রসেস শুরু হয়ে গেল। আরো কাজ আছে অ্যাক্টিভেটেড প্লাটিলেটের, সেটা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা এমনি এমনি তো আর থাকে না, সারা ঘুমন্ত অবস্থা থাকে। ঘুমন্ত অবস্থা থাকতে একটাকে অ্যাক্টিভেট করে ক্যালসিয়াম দিয়ে। শুধু ক্যালসিয়ামে কিন্তু লাগবে না, কোয়াগুলেশন ফ্যাক্টরকে অ্যাক্টিভ হওয়ার জন্য কোয়াগুলেশন ফ্যাক্টরের মধ্যে থাকে গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিডের গামা সাইটে কার্বক্সিলেশন হওয়াটা জরুরি। ঠিক আছে, কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাক্টিভ হওয়ার জন্য কোয়াগুলেশন ফ্যাক্টরে থাকে গ্লুটামিক অ্যাসিড, সেই গ্লুটামিক অ্যাসিডের গামা সাইটে কার্বক্সিলেশন হওয়াটা জরুরি। ওকে, জি ম্যাম। আসো নাকি ভাবতেছো কি বোরিং পড়া? আছি ম্যাম। অনিক আসো, অনিক, অনিক দাশগুপ্ত। নাই? অনিক, অনিক নাই। মইনুল আসো? সব ঢুকে বসে থাকে, আমি এরপর থেকে নাম ডাকবো, নাম ডেকে তারপরে অ্যাটেন্ডেন্স দিব, পড়াবো না আর। মইনুল আসো? Yes, ma'am. কি পড়া বুঝতে অসুবিধা হচ্ছে? না ম্যাম, শুনতেছো না মনোযোগ অন্যদিকে? শুনতেছি না। মইনুলের খুব ইয়েটা সুবিধা হবে, যখন সিএনএস পড়াবো ও অনেক সুন্দর ডিপ্রেশন নিয়ে কথা বলছে, তাই না মইনুল?
ম্যাম ট্রাই করছি। বুঝলাম। হ্যাঁ, ভালো হয়েছে, সিএনএস তোমার জন্য সুবিধা হবে, তুমি কিছুটা পড়ছো তো সুবিধা হবে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে অনেক কিন্তু অ্যাবসেন্ট আজকে, অনেক আমি যে লিখে রাখতেছি, ম্যাম অনেকের আমি আছি, ম্যাম আমি অ্যাটেন্ডেন্স। আছি ম্যাম। আমি অ্যাকচুয়ালি টিভিতে ছিলাম তো, আমার ওখানে মাইক্রোফোন নাই, এই কারণে আমার থেকে কনভার্ট করে আবার ল্যাপটপে আসতে হয়েছে, এই কারণে। ও ও ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অনেক আছে। তারপরে দেখো, কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ হওয়ার জন্য কোয়াগুলেশন ফ্যাক্টর, আমি তো বললাম যে একটা একটাকে অ্যাক্টিভ করে, কোয়াগুলেশন ফ্যাক্টর সব ঘুমায় থাকে নরমালি হেলদি এন্ডোথেলিয়ামে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা ঘুমায় থাকে। তো একটা একটাকে অ্যাক্টিভ করার জন্য একটা তো ক্যালসিয়াম লাগেই, আরেকটা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো তো অ্যাকচুয়ালি প্রোটিন, এগুলা থেকে অ্যামাইনো অ্যাসিড থাকে, নাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। ওই গ্লুটামিক অ্যাসিডের গামা সাইটে কার্বক্সিলেশন হওয়াটা জরুরি, কার্বক্সিলেশন হইলে তখন একটা একটাকে অ্যাক্টিভ করতে পারে। তাহলে এই কার্বক্সিলেশন হওয়ার জন্য কোন জিনিসটা লাগবে? ভিটামিন কে, ভিটামিন কে লাগে। তাহলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলাকে ভিটামিন কে কি করে? গামা কার্বক্সিলেশন অফ গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ করতে পারে, মানে গ্লুটামিক সাইডে গামা কার্বক্সিলেশন করতে পারে। আলটিমেটলি প্লাটিলেট কি করে? এই প্লাটিলেটও লাগে, প্লাটিলেটের ক্যালসিয়াম এই কাজটা করে, প্লাস প্লাটিলেট যখন অ্যাক্টিভ হয়, কোয়াগুলেশন ফ্যাক্টর যখন অ্যাক্টিভ হয়, তখন গামা কার্বক্সিলেশন অফ গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ হবে এবং একটা একটাকে অ্যাক্টিভ করবে, এবং এটা হওয়ার জন্য আবার ভিটামিন কে ও লাগবে, আমার ভিটামিন কে আসা লাগবে এক কোয়াগুলেশন ফ্যাক্টরকে অ্যাক্টিভ করার জন্য। তারপরে আসো, প্লাটিলেট কি হলো? অ্যাক্টিভ হলো, এই যে প্লাটিলেট সিল্ড হচ্ছে, আস্তে আস্তে লেয়ার তৈরি হচ্ছে, একটার উপর একটা প্লাটিলেট অ্যাডিশন হচ্ছে, অ্যাগ্রিগেশন হচ্ছে, হ্যাঁ, আবার আরো রিলিজ হচ্ছে গ্র্যানিউল গুলা, আরো ভেজোকনস্ট্রিক্টর এজেন্ট, আরো প্লাটিলেট অ্যাগ্রিগেটিং এজেন্ট লাইক সেরোটোনিন, লাইক সেরোটোনিন, তারপর থ্রম্বোক্সিন, একটু রিলিজ হচ্ছে, ওরা সব প্লাটিলেট অ্যাগ্রিগেট করতেছে, এবং একটা লুজ প্লাক ফরমেশন হচ্ছে ওই ইনজিউরড এন্ডোথেলিয়ামের উপরে সিল্ড করার জন্য। ওই লুজ প্লাকটাকে আমরা বলি প্রাইমারি হেমোস্ট্যাটিক প্লাটিলেট প্লাক। এবং এই প্রাইমারি প্লাটিলেট হেমোস্ট্যাটিক প্লাগের মধ্যে ফিব্রিন যখন অ্যাড হয়, ফিব্রিন এই যে এরকম বেগুনি বেগুনি দেখতেছো ফিতার মতো ফিব্রিন স্ট্র্যান্ড, এই ফিব্রিন অ্যাড হইলে এটাকে বলা হয় সেকেন্ডারি প্লাটিলেট প্লাগ। এখন এই কথাটা হচ্ছে কি, ফিব্রিন আসলো কোত্থেকে? ফিব্রিন আসলো হচ্ছে ফিব্রিনোজেন থেকে। ফিব্রিন আসে কারণ ফিব্রিনোজেন হচ্ছে আলটিমেটলি, ফিব্রিনোজেন থেকে কিভাবে ফিব্রিন তৈরি হয়? এই কোয়াগুলেশন প্রসেসের মাধ্যমে বা কোয়াগুলেশন ক্যাসকেডের মাধ্যমে। তাহলে হোয়াট ইজ কোয়াগুলেশন প্রসেস? এখানে ইনসলিবল soluble fibrinogen is converted to insoluble fibrin, এটাই হচ্ছে কোয়াগুলেশন প্রসেস বা কোয়াগুলেশন ক্যাসকেড। এখন আসো যে কোয়াগুলেশন ক্যাসকেড বা প্রসেস, এটা কয়টা পাথওয়ে আছে তোমরা সবাই জানো? কয়টা পাথওয়ে আছে? ম্যাম দুইটা। ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়ে। ধরো তোমার থেকে, মইনুলের থেকে একটা ব্লাড নিলাম, ব্লাড নিয়ে টেস্ট টিউবে রাখলাম, তাহলে কি হবে? ব্লাডটা ক্লট হয়ে যাবে। ক্লট হয়ে যাবে, তার মানে কি কোয়াগুলেশন হইলো, তাই না? ক্লট হয়ে গেল। এই ক্লটটা এটা কোন পাথওয়ে? ইন্ট্রিনসিক ব্লাডের ইন্ট্রিনসিক। হ্যাঁ, ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক না এক্সট্রিনসিক, কোনটা? ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়েতে ব্লাডটা কোয়াগুলেট হলো। কারণ হচ্ছে ইন্ট্রিনসিক নামটা কেন হলো? ইন্ট্রিনসিক নামটা হলো যে ব্লাড তো বাইরে আছে, আমি টেস্ট টিউবটাকে স্টেরিলাইজ করছি, তারপরে ব্লাডটা কোয়াগুলেট হয়েছে, নিশ্চয়ই ব্লাডের ভিতরে এমন কিছু আছে যেটা ব্লাডটাকে ক্লট করছে। তাহলে ব্লাডের ভিতরে এমন কিছু আছে, সো এটা ইন্ট্রিনসিক কিছু আছে যেটা কিনা ব্লাডটাকে ক্লট করছে। সেই ইন্ট্রিনসিকটা কি জিনিস? ওই ফ্যাক্টরটা কি? ইন্টারনাল কনস্টিটিউয়েন্টের নামটা কি? ফ্যাক্টর 12 টিস্যু ফ্যাক্টর। ফ্যাক্টর 12, ঠিক আছে?
ফ্যাক্টর 12 হচ্ছে গিয়ে ইন্ট্রিনসিক কনস্টিটিউয়েন্টের নাম। এখন তাহলে আমাদের ইন্ট্রিনসিক পাথওয়ে শুরু হচ্ছে কি দিয়ে? ফ্যাক্টর 12 দিয়ে। 12 দিয়ে 12 কাকে ইয়ে করে, অ্যাক্টিভেট করে? 11 কে, তাই না? 11 আবার কাকে অ্যাক্টিভেট করে? 9 কে। 9 10 না, কিন্তু 11 থেকে 9 এ চলে যায়। 9 আবার 10 কে, তারপরে বাকিটুকু শুরু হয়ে যায়। এখন ওই টেস্ট যে ব্লাড ক্লট হলো, দেখা যাচ্ছে না ব্লাড ক্লট? এখন তুমি এখানে একটা অ্যান্টি ন্যাচারাল এক্সোজেনাস একটা অ্যান্টি কোয়াগুলেন্ট দাও, ধরো সোডিয়াম সাইট্রেট দিলা, তখন আর ব্লাড ক্লট থাকবে? না ম্যাম হবে না। থাকবে না। ব্লাডটা আবার কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। ঠিক আছে, লিকুইড হয়ে যাবে। এখন তুমি একটা ইঁদুর মারলা, ইঁদুর মেরে ইঁদুরের ব্রেইন থেকে একটু জুস নিয়ে ওইটার মধ্যে আবার দাও, ওই ব্লাডের মধ্যে। ব্লাডটা দেখবা আবার ক্লট হয়ে গেছে। বুঝতে পারছো? ফার্স্টে তুমি সোডিয়াম সাইট্রেট দিলা, কি হয়ে যাবে? ব্লাডটা লিকুইড হয়ে যাবে, টেস্ট টিউবের ব্লাডটা। এখন তুমি ওই ব্লাডের মধ্যেই একটা ইঁদুর মেরে ইঁদুরের ব্রেইন থেকে একটা জুস নিয়ে ওই জুসটা দাও, রসটা দাও, অথবা লিভার থেকে একটা জুস নিয়ে লিভারের জুসটা দাও। ব্লাডটা আবার কি হয়ে যাবে? ক্লট হয়ে যাবে। এই প্রসেসটাকে কি বলছি? এখন কি এখন যে ক্লট হইলো, এটা কি এটা কি পাথওয়ে? এক্সটার্নাল থেকে আসছে, এক্সটেনসিভ পাথওয়ে। এইটা হচ্ছে এক্সট্রিনসিক পাথ। কারণ আমি কি দিলাম এখানে? টিস্যু দিলাম, টিস্যু, একটা টিস্যু দিলাম না, ব্রেইনের টিস্যু বা লিভারের টিস্যু, জুস দিলাম, ওখানে কি চলে আসলো? টিস্যু চলে আসলো। তাহলে এক্সট্রিনসিক পাথওয়ে শুরু হচ্ছে কি দিয়ে? টিস্যু ফ্যাক্টর। ওকে, জি ম্যাম। দেখো, ইফ ন্যাচারাল সোডিয়াম নাইট্রেট যদি দেই আমি ওই টেস্ট টিউবে, কোনো কোয়াগুলেশন হবে না, ব্লাড লিকুইড হয়ে যাবে। এখন একটা সাপোজ একটা টিস্যু, মাউস ব্রেইন অ্যাড করলাম, আবার কোয়াগুলেট হলো। এই পাথওয়েটার নাম হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে, এবং এই পাথওয়েটা হচ্ছে শুরু হচ্ছে কি দিয়ে? টিস্যু ফ্যাক্টর। এটা তাহলে মনে থাকবে সারা জীবন, যে ইন্ট্রিনসিক পাথওয়ে হচ্ছে ইন্টারনাল কনস্টিটিউয়েন্ট, এটা হচ্ছে ফ্যাক্টর 12। আর এক্সট্রিনসিক পাথওয়ে হচ্ছে ব্লাডের ইন্টারনাল কিছু না, একটা টিস্যু থাকতে হবে ব্লাডের মধ্যে। ওই টিস্যুটা দিয়ে ইনজিউর টিস্যু হোক, ওই ইনজিউর টিস্যু থেকে টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়ে তারপর তোমার যে ব্লাড কোয়াগুলেট করবে, এটা হচ্ছে এক্সট্রিনসিক, বাইরে থেকে আসলো টিস্যুটা, তাহলে এটা এক্সট্রিনসিক পাথওয়ে। এবং কোয়াগুলেশন ক্যাসকেড পাথওয়ে দেখো, ইন্ট্রিনসিক পাথওয়ে শুরু হলো ফ্যাক্টর 12 দিয়ে, অ্যাক্টিভেট করতেছে 11 কে, 11 আবার 12 অ্যাক্টিভেটেড হলো, 12 অ্যাক্টিভেটেড 12, তারপর অ্যাক্টিভেটেড 12টা আবার 11 কে অ্যাক্টিভ করলো, 11টা আবার 9 কে অ্যাক্টিভ করলো, 9টা আবার 10 কে অ্যাক্টিভ করলো, 10টা আবার অ্যাক্টিভ 10টা প্রথম্বিনকে থ্রম্বিন, থ্রম্বিন আবার কি করলো? ফিব্রিনোজেনকে ফিব্রিন, এবং ব্লাডটা ক্লট হলো, স্টেবল ফিব্রিন ক্লট, এবং ফ্যাক্টর 8 এ আবার ফ্যাক্টরটাকে স্টেবল করলো। আর এক্সট্রিনসিক পাথওয়ে শুরু হলো টিস্যু ড্যামেজ হয়ে, টিস্যু ফ্যাক্টর রিলিজ হলো। ব্লাডের মধ্যে যখন টিস্যু চলে আসবে তখন টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে, টিস্যু ফ্যাক্টর তখন ফ্যাক্টর 7 কে ইয়ে করবে, অ্যাক্টিভেট করবে, 7 থেকে 10, 10 থেকে আবার একইভাবে এক্সট্রিনসিক পাথওয়ে। তাহলে এটা আমরা আর ভুলবো না, ঠিক আছে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর শুরু হচ্ছে ফ্যাক্টর 12, এটা হচ্ছে ব্লাডেরই ইন্টারনাল কনস্টিটিউয়েন্ট। আর এক্সট্রিনসিক মানে বাইরে থেকে টিস্যু আসতে হবে, ব্লাডের মধ্যে টিস্যু ড্যামেজ হয়ে টিস্যু আসতে হবে, ফলে এক্সট্রিনসিক পাথওয়েটা শুরু হলো। এবং তখন কি হলো? এই যে থ্রম্বিন, থ্রম্বিন ফিব্রিন তৈরি হলো। এই ফিব্রিনটা হচ্ছে স্ট্র্যান্ডের মতো, এই দিয়ে আরো অ্যাক্টিভেটেড হয়ে স্ট্র্যান্ড ওই প্লাটিলেট প্লাগের মধ্যে জমা হলো, ফলে কি হলো? একটা সেকেন্ডারি প্লাটিলেট প্লাগ ফর্মেশন হলো। এই সেকেন্ডারি প্লাটিলেট প্লাগেরই আরো ম্যাচিউর ফর্মটাই হচ্ছে আমার থ্রম্বিন, ঠিক আছে? বা থ্রম্বাস, আমরা বলি থ্রম্বাস। থ্রম্বিন অলসো অ্যাক্টিভেট ফিব্রিন, ফিব্রিনের মধ্যে ফিব্রিন মনোমার হলো, ক্রস লিঙ্ক হলো, ফিব্রিন মেশওয়ার্ক প্লাটিলেট প্লাগের মধ্যে হলো, সেকেন্ডারি প্লাটিলেট প্লাগ ফর্মেশন হলো,
এবং এটাই হচ্ছে থ্রম্বাস। এই থ্রম্বাস হচ্ছে ইন্টারনাল, ব্লাডে থাকে। আর ব্লাড ক্লট, তাহলে সার্কুলেটিং ব্লাড ক্লটটাই হচ্ছে থ্রম্বাস। আর যখন বাইরে ক্লট হয় এটাকে আমরা বলি ক্লট। আর যখন সার্কুলেশনের মধ্যে ক্লট হয় সেটাকে আমরা বলি কি? থ্রম্বাস। এবং এই দেখো, প্রাইমারি প্লাটিলেট প্লাক প্লাস ফিব্রিন মেশওয়ার্ক প্লাস কিছু আরবিসি ট্র্যাপড হয় এটার মধ্যে, তাহলে এটা মিলে হচ্ছে ক্লট। ক্লট উইদিন দ্য সার্কুলেটরি সিস্টেমকে আমরা বলি থ্রম্বাস। আর ব্লাড ক্লট মানে হচ্ছে ব্লাডটা লিকুইড থেকে সেমি সলিড বা সলিড স্টেটে চলে গেল, এটাই হচ্ছে ব্লাড ক্লট। এম্বোলাস কি? এম্বোলাস হচ্ছে ওই থ্রম্বাসটা যখন ছুটে যাবে, ওই সিল্ড এলাকা থেকে ছুটে সার্কুলেশনের মধ্যে ঘোরাঘুরি করবে, পুরো সার্কুলেশন, ওই ক্লটটা যখন সার্কুলেশনের ভিতর ঘোরাঘুরি করবে তখন সেটা হচ্ছে এম্বোলাস। ঠিক আছে? জি ম্যাম। তাহলে জি, ma'am. এই মোটামুটি আমাদের শেষ হলো। এই জিনিসগুলা মোটামুটি তোমরা একটা ধারণা পাইলা, প্লাটিলেট অ্যাগ্রিগেশন কি, তারপরে তোমার প্লাটিলেট অ্যাডহেশন, অ্যাক্টিভেশন, অ্যাগ্রিগেশন, তারপরে থ্রম্বাস, ক্লট, প্রাইমারি প্লাটিলেট প্লাক, সেকেন্ডারি প্লাটিলেট প্লাক কি জিনিস, ফিব্রিন কিভাবে আসলো, কোয়াগুলেশন কাকে বলে, কোয়াগুলেশন ক্যাসকেড কয় ধরনের, এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক, এগুলো ধারণা পেলাম। এখন আমরা অ্যান্টি প্লাটিলেট ড্রাগ পড়বো। যে অ্যান্টি প্লাটিলেট ড্রাগ হচ্ছে প্রথম যে ড্রাগটা আমরা পড়ি এটা হচ্ছে অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন। এরা কি করে? ও যে বলছিলাম, মেমব্রেন ফসফোলিপিড ব্রেকডাউন হয়ে ফসফোলাইপেজ দিয়ে ব্রেকডাউন হয়ে অ্যারাকিডনিক অ্যাসিড হয়। অ্যারাকিডনিক অ্যাসিড থেকে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ের মধ্যে থ্রম্বোক্সেন A2 তৈরি হয়। সেই থ্রম্বোক্সেন A2 প্লাটিলেট অ্যাগ্রিগেশনে হেল্প করে এবং ভেসোকনস্ট্রিকশন করে। এই প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে বাধা দিবে, থ্রম্বোক্সেন A2 তৈরি হতে দিবে না হচ্ছে অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন, ওয়ান অফ দ্য অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ। এবং এই লো ডোজ অ্যাসপিরিন কিভাবে কাজ করে? সার্কুলেটিং প্লাটিলেট যেটা তৈরি করে সাইক্লোঅক্সিজেনাস, প্লাটিলেট সাইক্লোঅক্সিজেনাসকে ইনহিবিট করে। ফলে প্লাটিলেট সাইক্লোঅক্সিজেনাস ইনহিবিট হলে ওই প্লাটিলেটের হাফ লাইফ টাইম, লাইফ স্প্যান কতদিন একটা প্লাটিলেটের? 8 to 10 days। ঠিক আছে? একটা প্লাটিলেটের লাইফ স্প্যান হচ্ছে 8 to 10 days। ওই প্লাটিলেট এই অ্যাসপিরিন দিলে, লো ডোজ অ্যাসপিরিন দিলে ওই প্লাটিলেটের এই 8 থেকে 10 দিনের জন্য ওই প্লাটিলেটের সাইক্লোঅক্সিজেনাস এনজাইম আর তৈরি হয় না। ফলে ওই প্লাটিলেট থেকে আর থ্রম্বোক্সিন A2 রিলিজ হয় না, ফলে সে ফার্দার প্লাটিলেট অ্যাগ্রিগেশন করতে পারে না, প্লাটিলেট অ্যাগ্রিগেশনটা ইনহিবিট হয়ে থাকে। তাহলে আরো প্লাটিলেট অ্যাগ্রিগেশনটা ইনহিবিট হয়, তাহলে এইভাবে প্লাটিলেট অ্যাগ্রিগেশনটাকে ইনহিবিট করে এবং আলটিমেটলি অ্যান্টি প্লাটিলেট ইফেক্ট শো করে। আমরা বিভিন্ন জায়গায় যেখানে যে বিভিন্ন ইনজিউর হবে, ক্লট হবে, যেমন তোমার ডিআইসি, হ্যাঁ, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, তারপরে তোমার ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফাকশন, এগুলোকে আমরা প্রিভেন্ট করার জন্য প্লাটিলেট ফার্স্টে চাচ্ছি যে ক্লট যাতে না হয়, থ্রম্বাস যাতে ফর্মেশন না হয়। তাহলে থ্রম্বাস ফর্মেশনের প্রথম স্টেপই তো প্লাটিলেট অ্যাগ্রিগেশন। তাহলে প্লাটিলেট অ্যাগ্রিগেশনটাকে আমার প্রিভেন্ট করতে হবে, তাহলে আমার থ্রম্বোক্সিন A2 টাকে আমার ইনহিবিট করতে হবে। তাহলে অ্যাসপিরিন দিয়ে প্লাটিলেট সাইক্লোঅক্সিজেনাসকে ইনহিবিট করে থ্রম্বোক্সিন A2 কে আমরা ইনহিবিট, ডিআইসি বলো, বিভিন্ন রকম থ্রম্বোসিস হয়, হ্যাঁ, প্রোফাইলেকটিক হিসেবে আমরা ইউজ করি, ট্রিটমেন্ট পারপাসে আমরা ইউজ করি অ্যাসপিরিন। তারপরে আমি বলছিলাম যে এডিপি রিলিজ হয়। এডিপি কি করে? ঘুমন্ত প্লাটিলেট গুলাকে আরো এডিপির সাথে, ঘুমন্ত প্লাটিলেটের এডিপি রিসেপ্টরের সাথে বাইন্ড করে আরো প্লাটিক্লোপিড রোগের ড্রাগ হচ্ছে এডিপি পাথওয়ে বা এডিপি রিসেপ্টর করে।
এই ম্যাম ডিসকানেক্ট ম্যাম সাউন্ড কেটে যাচ্ছে আসতে লাইন কি ডিসকানেক্ট হয়ে গেছিল? ম্যাম এডিপি থেকে কিছু শুনি নাই আমরা হ্যাঁ, এডিপি নিয়ে আচ্ছা, যেটা ADP বলছিলাম না, ফার্স্টে বললাম থ্রম্বোক্সিন A2 কে ইনহিবিট করে ড্রাগ অ্যাসপিরিন। এডিপি হচ্ছে বলছিলাম যে কোনটা এডিপি রিলিজ করে, ডেন্স গ্র্যানিউল এডিপি রিলিজ করে। এডিপি আরো কি করে, ঘুমন্ত প্লাটিলেটের এডিপি রিসেপ্টরের সাথে বাইন্ড করে আরো প্লাটিলেটকে অ্যাক্টিভ করে, আবার প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়। তাহলে আমার এডিপি পাথওয়েকে ইনহিবিট করতে হবে বা এডিপি রিসেপ্টরকে ব্লক করতে হবে। এডিপি রিসেপ্টর ব্লকার ইজ দা ক্লোপিড্রোগেল অ্যান্ড টিক্লোপিডিন। এই ড্রাগটার নাম আমরা পড়বো। আরেকটা হচ্ছে একটা প্লাটিলেটের সাথে আরেকটা প্লাটিলেট বাইন্ড করে কোন রিসেপ্টর দিয়ে, গ্লাইকোপ্রোটিন 2B and 3A প্রোটিন 2B3A রিসেপ্টর। ওইটাকে আবার ইনহিবিট করবে ড্রাগ আছে অ্যাপসিক্সিম্যাব। তাহলে এরকম ম্যাম कैसे